আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। শুরু করছি আমাদের আজকের ডিএইচএমএস কোর্সের অনলাইন টিউশনের অবস্টেটিক্স ক্লাস। এসডি হোমিও মেডিকেল একাডেমি থেকে আমি ডক্টর মাবিয়া জেসমিন, ডিএইচএমএস আছি আপনাদের সাথে। গাইনোকোলজি অ্যান্ড অবস্টেট্রিক্স এই সাবজেক্টটার অবস পার্টটা নিয়ে আজকে হচ্ছে আমাদের 14তম ক্লাস এবং প্রায় আমাদের সিলেবাস শেষ হয়ে গিয়েছে। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা শেষ করে দিব। আজকের বিষয় হচ্ছে আমাদের নবজাতক শিশুর যত্ন, নবজাতক শিশুর রোগ। রোগের মধ্যে আমরা 3টা রোগ আজকে আলোচনা করব। এগুলো হলো নিউনেটাল জন্ডিস, নিউনেটাল ডায়রিয়া আর অ্যাসফিক্সিয়া নিউনেটারাম। তাহলে শুরু করি আমরা। আমাদের আজকের বিষয় হচ্ছে নবজাতক শিশুর যত্ন। সরি, 1 মিনিট। নবজাতক শিশুর যত্ন। নবজাতক শিশুর যত্ন হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ নবজাতক শিশু আমরা জানি যে তারা খুবই দুর্বল থাকে, এ কারণে তাদের যত্নের খুবই প্রয়োজন। আমরা কিছু বিষয়ে নবজাতক শিশুর ক্ষেত্রে খেয়াল রাখবো। এগুলি হচ্ছে খাবার, পরিবেশ। খাবার কেমন? শিশুর 6 মাস বয়স পর্যন্ত কেবলমাত্র মায়ের বুকের দুধই একমাত্র খাবার, ঠিক আছে? এতে শিশুর ইমিউনি সিস্টেমটা ডেভেলপ করে এবং শিশুর যাবতীয় প্রয়োজনীয় পুষ্টি সে সেখান থেকেই পেতে পারে। প্রতিবার দুধ খাওয়ানোর পর শিশুকে কাঁধে ধরে গ্যাস্ট্রিক বের করে দিতে হবে, অর্থাৎ পেটে যে গ্যাসটা জমে শুয়ে শুয়ে খাওয়ার কারণে, সেটা হচ্ছে শিশুর যে কোলে নিয়ে, শিশুকে কাঁধে নিয়ে উঠে একটু হালকা চাপড় দিলে দেখবেন বের হয়ে যায়। এটা খুবই জরুরি। এটা না করলে হয় কি, শিশুদের পেটে বায়ু জমে যায় এবং নানা ধরনের যন্ত্রণা হয়। দ্বিতীয়ত হচ্ছে স্বাস্থ্যকর পরিবেশ। শিশুর থাকার জায়গা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যকর হতে হবে। যেমন ঘর যেন হালকা একটু তাপমাত্রাটা ঘরে একটু বেশি থাকে, ঠান্ডায় থাকবে না, একটু গরম থাকবে এবং যথেষ্ট বায়ু চলাচল থাকবে। সরাসরি সূর্যের আলো শিশুর ত্বকের জন্য উপকারী, তবে অত্যাধিক রোদে রাখতে হয় না, ঠিক আছে? যে শিশু জন্মের পর আমরা জানি যে আধা ঘন্টা বসে শিশুর জন্মের পর অনেক সময় জন্ডিস হয়, তো সেই জন্য সূর্যের আলোটা খুবই প্রয়োজনীয়। এরপর আমরা যাব শিশুর গোসল, পরিষ্কার পরিচ্ছন্নতা। অনেকেই আমরা আজকাল মনে করি যে ছোট বেবিকে গোসল করানো ঠিক না, কিন্তু আসলে এটা একটা ভুল ধারণা। শিশুকে গোসল করাতে হবে প্রতিদিন না হলেও 2-1 দিন পর, এবং যেদিন না গোসল করানো হবে সেদিন নরম কাপড় দিয়ে শিশুকে শরীরটা মুছিয়ে দিতে হবে। প্রথম কয়েক সপ্তাহ এরকম করতে হবে। তারপর কয়েক সপ্তাহ পর, অর্থাৎ 2 মাস পর থেকে ডেইলি গোসল করানো যাবে। কারণ শিশু ততদিনে অভ্যস্ত হয়ে যায় এই পৃথিবীর আলো বাতাসের সাথে। তারপর শিশুর ঘুম, যেটা অনেক গুরুত্বপূর্ণ, খাওয়ার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ তখন ঘুম। নবজাতক শিশু দিনে 20 ঘন্টাও ঘুমাতে পারে, 20-21 ঘন্টাও ঘুমায়, সারাক্ষণই ঘুমায়, একটু খাওয়ার জন্য জাগবে। দেখা যায় যে তারা মলমূত্রটাকেও ঘুমের মধ্যেই করতেছে। এই ঘুমটা যেন সে ঠিক মতো ঘুমাতে পারে, একটু শান্তি পরিবেশ তৈরি করে দিতে হবে এবং শোয়ানোটা ঠিক থাকতে হবে নরম বালিশে, এবং পিঠটা যেন পিঠের উপরে শোয়, উপর করে শোয়ানো যাবে না, সাইড করে শোয়ানো যাবে না, শিশুদেরকে এতে ক্ষতি হয়। তারপর শিশুর পোশাক সবসময় নরম এবং সুতির পোশাক হবে। এগুলি আমরা জানি, তারপরেও আমাদের আবার করে জানতে হবে, কারণ যেহেতু আমরা ডাক্তার হব, যেহেতু আমাদের নতুন মাদেরকে শিখাতে হবে
হ্যাঁ, অনেক সময় হয় কি অনেক কিছুই আমরা জানি কিন্তু প্রয়োজনের সময় মনে আসে না। তো নতুন মাকে যখন শেখাতে হবে এই কারণে আমাদের নতুন করে আবার সুন্দর করে জানতে হবে। শীতকালে গরম কাপড়, গরমকালে হালকা এবং স্বস্তিদায়ক পোশাক পরাতে হবে। শিশু যেন পোশাকে সবসময় আরাম বোধ করে। তারপর আসছে স্বাস্থ্য পরীক্ষা। শিশুর স্বাস্থ্য পরীক্ষা অবশ্যই নিয়মিত ভাবেই করতে হবে যেন কোনো অসুস্থতা দেখা যাওয়ার সাথে সাথে অবিলম্বে আমরা চিকিৎসা দিতে পারি। শিশুর মালিশ, অনেকেই এটা এখন স্কিপ করে যান কিন্তু এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। হ্যাঁ, মেসেজ নেওয়াটা আমাদের অর্গাননের লাস্টের দিকে দেখবেন এই সূত্রে মেসেজের কথা বলা আছে প্রত্যেকটা মানুষের জন্যই মেসেজ জরুরি। এতে শরীরের রক্ত চলাচলটা ঠিক হয়, নার্ভগুলি ঠিক মতো চলাচল করতে পারে। ঠিক আছে, এই মেসেজটা শিশুকে প্রতিদিনই করতে হবে, এটা জরুরি। তারপর আসে শিশুর নখ এবং চুলের যত্ন। নখ এবং চুলের যত্ন তো নিতেই হবে। চুল কাটতে অনেক ডাক্তাররা নিষেধ করে। তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের স্কাল্পটা খুব নরম থাকে এই কারণে নিষেধ করতে পারে। তো সেক্ষেত্রে আমরা চুল ছেটে দিতে পারি। হুম? নবজাতক শিশুর যত্নে এরপরে আমরা আসবো শিশুর প্রস্রাব পায়খানা। অবশ্যই খেয়াল করতে হবে। জন্মের পরপরই কিন্তু নবজাতক শিশুরা কালচে সবুজ টাইপের পায়খানা করে। ২-১ দিন এমন থাকে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু তারপর যখন বুকের দুধ খাওয়া শুরু করে শিশু তখন পায়খানাটা আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসে। শিশুর ক্রমোন্নতি পর্যবেক্ষণ করতে হবে। প্রতি সপ্তাহে একবার করে ওজন চেক করতে হবে। অবশ্যই প্রথম সপ্তাহে শিশুর ওজন জন্মের ওজন থেকে কমে যাবে। কিন্তু তারপরের সপ্তাহ থেকে ওজন আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে। এবং একটি সুস্থ স্বাভাবিক শিশুর ক্ষেত্রে অবশ্যই ওজন বাড়বে, এই জিনিসটা খেয়াল করতে হবে। এই ছিল আমাদের নবজাতক শিশুর যত্ন। এখন আমরা জানবো নবজাতক শিশুর কি কি রোগ হতে পারে। ঠিক আছে, এটা আমাদের একটা প্রশ্ন আসে, নবজাতক শিশুর রোগ সম্পর্কে আলোচনা করো, কি কি রোগ হতে পারে নবজাতক শিশুদের। তো এটা খুব ইম্পর্টেন্ট আপনাদের পরীক্ষার জন্য। ঠিক আছে, আমি এখানে দেখতে পাচ্ছি আমার এখানে 2009 এই প্রশ্নটা এসেছে, নবজাতক শিশুর কি কি রোগ হতে পারে। নবজাতক শিশুর সবচেয়ে কমন একটা রোগ আমরা দেখি আজকাল, সেটা হলো জন্ডিস। শিশু জন্মের পরপরই জন্ডিস দেখা যায়, যে কারণে অনেক ডাক্তাররা অনেক কিছু বলে থাকেন, ফটোথেরাপি কিংবা সেই। কিন্তু আসলে এই জন্ডিসটা কিছু মাত্রায় স্বাভাবিক, অনেকেরই হতে পারে। ঠিক আছে, কিন্তু আবার কোনো ক্ষেত্রে এটা খুবই মারাত্মক আকারও ধারণ করে, সেজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। একদম স্বাভাবিকভাবেও নিলে হবে না। তারপর শিশুর স্তন ফোলা, এটা খুব কমন একটা দেখা যায়। অনেক মুরব্বীরা বলে থাকে, দেখবেন যে এটা ওনারা কি যেন করে, চেপে কিছু একটা বের করে দেয়। এগুলি আসলে করা ঠিক না, কোনোভাবেই চাপাচাপি করা ঠিক না। যদি এরকমটা হয়, সবার ক্ষেত্রে হয় না, যারা চাপাচাপি করে এদের ক্ষেত্রে বেশি হয় বরঞ্চ, তাহলে আমাদের নর্মাল আর্নিকা কিংবা বেলোডোনাতেই ঠিক হয়ে যায়। নিউনেটাল ইনফেকশন, ইনফেকশনটা যদি সে অস্বাস্থ্যকর পরিবেশে থাকে তাহলে হতেই পারে। ঠিক আছে, তো এটা আমাদের খেয়াল রাখতে হবে। নাভিতে জীবাণু সংক্রমণ, নাভিটা খুব সেন্সিটিভ একটা জিনিস। শিশুর কারো মানে নর্মালি 10 দিনের মধ্যে নাভি পড়ে যায়, 7 দিনের মধ্যে, 3 দিনের মধ্যেও নাভি পড়ে যায়। তো এই সময়টা নাভিটা যতক্ষণ কাঁচা থাকে ততক্ষণ নাভির যত্ন নিতে হয়। খুবই সেন্সিটিভ জিনিস এটা, এবং একবার সংক্রমণ হয়ে গেলে এটা খুব ভোগায়। তারপর আমরা দেখতে পাচ্ছি যে শিশুদের সাধারণ রোগ সমূহের মধ্যে খুবই যেটা কমন সেটা হচ্ছে পেট্রিকাল নিউনেটারাম। এটা হলো এক ধরনের সংক্রামক চর্মরোগ। এটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে খুব সহজেই এড়ানো যায়। তারপর আসছে
অপথ্যালমিয়া নিউনেটারাম, এটা হচ্ছে চোখের একটা রোগ, চোখের প্রদাহ হয়। সাধারণত শিশু জন্মের পরপর চোখ ভালোভাবে পরিষ্কার করে ফেললে এই রোগটা হয় না। তারপরেও দেখা যায় যে অনেক সময় হতে পারে অপরিচ্ছন্নতার কারণে। তো সতর্ক থাকতে হবে। টিটেনাস নিউনেটাম, টিটেনাসটা আগে আমাদের দেশে খুব একটা মৃত্যুর হার বেশি ছিল টিটেনাসের কারণে, শিশুদের এবং মায়েদের, ধনুষ্টঙ্গার যেটা আমরা বাংলায় বলি। এখন আসলে টিটেনাস টিকা দেওয়ার ফলে এই রোগটা অনেকখানি কন্ট্রোলে এসেছে। তো তারপরেও প্রসূতি অবস্থায় মায়েদের টিটি টিকা নেওয়াটা খুবই জরুরি। এতে আমরা মায়ের এবং নিউবর্ন বেবির এই রোগটা কন্ট্রোল করতে পারবো। ডিহাইড্রেশন, ডিহাইড্রেশন অনেক শিশুদের ক্ষেত্রে দেখা যায় যারা বুকের দুধ ঠিক মতো খায় না। মাকে বেশি করে পানি খাওয়াতে হবে, এবং বাচ্চা যদি ঠিক মতো স্তন্যপান করে তাহলে অবশ্যই ডিহাইড্রেশন এড়িয়ে যাওয়া সম্ভব। রিকেট, রিকেট রোগটাও এখন খুব কম দেখা যায়, কিন্তু আগে বাংলাদেশে বেশি ছিল। এখন আমরা একটু বিস্তারিত ভাবে পড়বো নিওনেটাল জন্ডিস। নিওনেটাল জন্ডিসটা কি? আমাদের আরেকজন স্টুডেন্ট ছিলেন ইসমাতারা, উনি নিয়মিতই জয়েন করতেন, আজকে নাই। আচ্ছা, আমরা শুরু করি নিউনেটাল জন্ডিস। নিউনেটাল জন্ডিসটা হচ্ছে সদ্যজাত শিশুর এমন একটা অবস্থা যেখানে তার ত্বক এবং চোখের সাদা অংশ হলদে হয়ে যায়। এটি কেন ঘটে? কারণ শিশুর রক্তে বিলিরুবিন নামে একটি পদার্থ বেড়ে যায়, এর ফলে এই লক্ষণগুলি দেখা যায়। কারণ কি? নিউনেটাল জন্ডিসের যে কারণগুলি আছে সেগুলো এখন আমরা আলোচনা করছি। 1 নাম্বার হচ্ছে বিলিরুবিন উৎপাদন বৃদ্ধি। সাধারণত নরমালি প্রত্যেকটা শিশুরই রক্তে ব্লাড সেল, রেড ব্লাড সেলটা বেশি থাকে, যেগুলো দ্রুত ভাঙে এবং বিলিরুবিন তৈরি করে। আর নিউবর্ন বেবির লিভার যেহেতু এত বিলিরুবিন প্রসেস করতে প্রথমেই সক্ষম থাকে না, সে লিভারটা মাত্র কাজ শুরু করেছে, তার 2-4 দিন সময় দরকার। তো এই 2-4 দিনের মধ্যে সে এটা এমনিতেই নিয়ন্ত্রণ করে ফেলে। এটা হচ্ছে খুব নর্মাল একটা কাজ। যকৃতের অপরিপক্কতা, মানে লিভারটা তখনও পরিপক্ক না, যেটা আগেই বলা হলো। বিলিরুবিন বেশি হচ্ছে কারণ রেড ব্লাড সেলটা বেশি থাকে এবং খুব দ্রুতই ভাঙে। তো আর যদি লিভার সেটা প্রসেস করতে পারে তাহলে আর এই বিলিরুবিনটা বাড়তি হয় না। আরেকটা কারণ হচ্ছে ব্রেস্ট ফিডিং জন্ডিস। যদি শিশু যথেষ্ট মায়ের দুধ না পায় তাহলে ডিহাইড্রেশন হয়, যে কারণে জন্ডিস দেখা যায়। এটা হচ্ছে কম খাওয়ার কারণে। আরেকটা কারণ থাকতে পারে, সেটা হচ্ছে মায়ের দুধে জন্ডিস। মানে মায়ের দুধে এমন কোনো রাসায়নিক পদার্থ থাকবে যা বিলিরুবিনের মাত্রা বাড়িয়ে দেয়। যদি মা কোনো ওষুধ সেবন করে যেটার পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে হতে পারে, যদি মায়ের কোনো রোগ থাকে সেটার কারণে হতে পারে। যদি তো আমরা যখন কি বুঝলাম, আমরা যখন শিশুকে দেখবো যে তার বিলিরুবিন বেশি, এমনিতেই 1-2 দিন 3 দিন 4 দিন নর্মাল, এরপরে এটা ঠিক হয়ে যায়, সাধারণত ওষুধের প্রয়োজন হয় না। কিন্তু আমরা এখানে ইনভেস্টিগেট করব যে মায়ের কোনো সমস্যা আছে কি না। এটা কি সেই নর্মাল জন্ডিসটাই, নাকি মায়ের সমস্যার কারণে হচ্ছে, মা কি ওষুধ খাচ্ছেন, কিংবা সে ব্রেস্ট ফিডিং করছে কিনা ঠিক মতো, ওর ডিহাইড্রেশনের কারণে হচ্ছে কিনা, এটা আমাদের বুঝতে হবে। তারপর আমরা যাবো শ্রেণীবিন্যাসে। নিউনেটাল জন্ডিস কি কি রকমের হতে পারে। এটা এই যে 4টা কারণ, এই 4টা কারণেই কিন্তু শ্রেণীবিন্যাসে চলে আসে। যেমন ফিজিওলজিক্যাল জন্ডিস, প্রথমটাই হচ্ছে ফিজিওলজিক্যাল জন্ডিস, যেটা আমরা প্রথম কারণটা বললাম যে
তার যকৃৎ অপরিপক্ক থাকে, যে কারণে করতে পারে না ঠিক মতো কাজ। দ্বিতীয়টা হচ্ছে প্যাথোলজিক্যাল জন্ডিস। প্যাথোলজিক্যাল জন্ডিসটা কি? এটি জন্মের প্রথম 24 ঘন্টার মধ্যে শুরু হয় এবং অন্যান্য সমস্যার লক্ষণ থাকবে। এটা শুধু যে হলুদ হয়ে যাবে চোখ, চামড়া, প্রস্রাব, এরকম না, আরো কোনো সমস্যা থাকতে পারে, সেটা আমাদের ইনভেস্টিগেশনে আসবে। আরেকটা হচ্ছে ব্রেস্ট ফিডিং জন্ডিস, যেটা একটু আগে বললাম যে যদি সে কম খায়, মায়ের বুকের দুধটা সে কম খাচ্ছে, সে কারণে ডিহাইড্রেশন হতে পারে, সে থেকেই এই ব্রেস্ট ফিডিং জন্ডিসটা হতে পারে। আরেকটা হচ্ছে মায়ের দুধে যদি এমন কোনো পদার্থ থাকে যা বিলিরুবিনের মাত্রা বাড়িয়ে দেয়। লক্ষণ কি থাকবে? নিউনেটাল জন্ডিসের লক্ষণ আমরা এখন আলোচনা করব। ত্বকে হলুদ রং হয়ে যাবে, শিশুর বুক, পেট, মুখের ত্বক, মানে সারা শরীরেই হলুদ হয়ে যাবে। চোখের সাদা অংশ, যেটাকে আমরা স্ক্লেরা বলি, স্ক্লেরা হলুদ হয়ে যাবে। শিশুর মধ্যে দুর্বলতা দেখা দিবে এবং অবসাদ দেখা দিবে। ঠিক আছে? এমনিতেই শিশুরা 20 ঘন্টা ঘুমায় নর্মালি, নিউবর্ন বেবি, কিন্তু তারপরও তার দুর্বলতাটা বোঝা যাবে। সে পড়ে থাকবে, খাবার সময় হয়ে গিয়েছে তবু খাচ্ছে না, হ্যাঁ, ডাকলেও শুনতেছে না, শব্দ করলেও উঠছে না, বোঝা যায়। এবং যখনই শিশুর খাবার কমে যাবে, মানে ঠিক মতো সে খাচ্ছে না, তখনই বোঝা যাবে যে তার দুর্বলতা চলে এসেছে। খাবারের প্রতি অনীহা থাকবে, মলমূত্রের রং পরিবর্তন হয়ে যাবে, মলের রং কিন্তু হলুদ হবে না, সাদা হয়ে যাবে। কিন্তু আবার মূত্রের রং, মানে প্রস্রাব, হলুদ হবে, হলুদ অথবা কমলা হবে, কিন্তু মল ফ্যাকাশে বা সাদা হয়ে যাবে, ওজন কমে যাবে। এখন আমরা আসি হোমিওপ্যাথিক চিকিৎসা। হোমিওপ্যাথিক চিকিৎসা তো আমরা জানি সিমটমেটিক চিকিৎসা। তো এখানে আমি কিছু ওষুধের নাম দিয়েছি। তো সাধারণত নিউনেটাল জন্ডিসের কারণ এবং সংজ্ঞা, শ্রেণীবিন্যাস, এগুলি পরীক্ষায় আসে। কখনো কখনো চিকিৎসা কিংবা ব্যবস্থাপনাও আসতে পারে। তো সেক্ষেত্রে আমরা একটু পড়ে রাখবো। এখানে 6টা ওষুধের নাম দেওয়া আছে, এই 1 লাইন 2 লাইন করে আপনারা লিখে দিবেন, তাহলেই হবে। এই যে চেলিডোনিয়াম, নেট্রামসাল, লাইকোপোডিয়াম, নাক্স। মূলত শিশুর যা লক্ষণ, সেই লক্ষণের উপর ভিত্তি করে ওষুধ আসবে। এখন হয়তো আসে বলা হয় যে শিশুদের 6 মাস পর্যন্ত শুধু একনাইট দিয়েই চিকিৎসা করা যায়, যে যদি কোনো খুব জটিল অবস্থা না হয়। এরপর আমরা আসি ব্যবস্থাপনায়। ব্যবস্থাপনাটা জরুরি, কারণ মানে পরীক্ষার জন্য জরুরি, এটা প্রশ্নটা আসে। ফটোথেরাপি, এটা নিউনেটাল জন্ডিসের সবচেয়ে সাধারণ চিকিৎসা। যে যে এই যে রোদ্রে রাখতে বলেছে বাচ্চাদেরকে, রোদ্রে দিন, এটাও কিন্তু ফটোথেরাপি। ঠিক আছে? সঠিকভাবে ব্রেস্ট ফিডিং করতে হবে। খুব রেয়ার কেসে যদি একদম বেশি সমস্যা হয়, তো সেক্ষেত্রে ব্লাড ট্রান্সফিউশনের প্রয়োজন হতে পারে। মায়ের বুকের দুধ খাওয়ানোর সময়টা বৃদ্ধি করতে হবে, যেন ডিহাইড্রেশন না হয়। শিশু যদি ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারে, তার লিভার যদি ঠিক মতো কাজ করা শুরু করে, তাহলে যে কোনো মেডিসিন ছাড়াও এটা কভার, মানে রিকভার করা সম্ভব। এবং শিশু নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে হবে, যেন আমরা খুব সিরিয়াসের দিকে না চলে যায়, আমরা তার আগে যেন নিয়ন্ত্রণ করতে পারি। এই ছিল আমাদের নিউনেটাল জন্ডিস। এবার আমরা আসবো নিউনেটাল ডায়রিয়াতে। ডায়রিয়াটা তো আমরা সবাই জানি, ডায়রিয়া কি? এমন একটা অবস্থা যেখানে মল পাতলা হয়ে যাবে এবং অতিরিক্ত তরল মল বারবার নির্গত হবে, সেটাই হলো ডায়রিয়া। এটা যে কোনো জীবাণু সংক্রমণের কারণে হতে পারে, ভাইরাস, খাদ্য অ্যালার্জি, পুষ্টিগত সমস্যা, যে কোনো না কারণে হতে পারে। কিন্তু ডায়রিয়াটা কেন ঝুঁকিপূর্ণ? কারণ ডিহাইড্রেশন ঘটে অনেক দ্রুত এবং শিশুর যেহেতু তার জীবনী শক্তি অনেক কম, তাই না? তো সে দ্রুত মৃত্যু মুখে পতিত হয়। লক্ষণ, ডায়রিয়ার লক্ষণ কি? পাতলা জলীয় মল, মলের ফ্রিকোয়েন্সি বৃদ্ধি, বারবার পায়খানা করবে, মলের গন্ধ পরিবর্তন হয়ে যাবে এবং শিশুর দেহে
ডিহাইড্রেশন দেখা দিবে, দুর্বলতা, ঘুম কাতুরে হওয়া, সরি, খাবারের প্রতি অনীহা চলে আসবে এবং শিশুর ওজন খুব দ্রুত কমতে থাকবে। নিউনেটাল ডায়রিয়ার চিকিৎসায় আমরা কিছু হোমিওপ্যাথির ওষুধের তালিকা দিয়েছি এখানে। এখানে অবশ্যই লিখতে হবে যে লক্ষণ অনুযায়ী চিকিৎসা হবে, লক্ষণ অনুযায়ী যেটা আসে। একটু যা পরোফাইলাম, ক্যামোমিলা, এগুলি সবই একদম বাচ্চাদের ওষুধ যারা দুধ হজম করতে পারছে না। যেহেতু নিউনেটাল বেবি, সে তো দুধ ছাড়া আর কিছু খাবেই না। চায়না, ক্যালকেরিয়া কার্ব, অ্যালো, এগুলি সবগুলি হচ্ছে দুধ হজম করতে পারছে না, এরকম অবস্থায় ব্যবহার করা হয়। লক্ষণগুলিও এখানে আছে। তারপর আমরা যাব ব্যবস্থাপনায়। আচ্ছা, এই লক্ষণগুলি থেকে আমরা একটু আলোচনা করি। এতুজার লক্ষণ কি? শিশু যদি দুধ হজম করতে না পারে এবং দুধ খাওয়ার পরে বমি করে, তবে এই ওষুধটি উপকারী হতে পারে। আচ্ছা, বমি বমি ভাব হলে কিন্তু ইতিকাক আসে আবার। পটোফাইলাম, যদি প্রচুর মল হয় এবং জলীয় হয়, পেটে ব্যথা থাকে, তবে এই ওষুধ ব্যবহার করা যেতে পারে। ক্যামোমিলা, ক্যামোমিলার শিশু তীব্র পেট ব্যথা, মেজাজ খিটখিটে, পাতলা মল, তাহলে ক্যামোমিলা ব্যবহার করতে হবে। যার ক্যামোমিলার রোগী কি হয়, অনেক রাগী হয়, একদম সে বোঝা যাবে, একদিনের বাচ্চা হলেও বোঝা যাবে যে সে কাউকে শান্তি দিচ্ছে না, চিৎকার করছে, কোলেই থাকছে, এরকম। চায় না, চায় না হচ্ছে যদি ডায়রিয়ার কারণে শিশু অনেক দুর্বল হয়ে পড়ে, শুধু পড়ে আছে, কোনো চিৎকার চেঁচামেচি নাই, একদম দেখেই বোঝা যাচ্ছে সে দুর্বল হয়ে গেছে, তাহলে চায় না আসবে। ক্যালকেরিয়া কার্ভ, ক্যালকেরিয়া কার্ভের রোগী আমরা বুঝি যে পেটটা অনেক খোলা থাকবে, মাথাটা বড় আর পেটটা বড়, এছাড়া শরীরে আর কিছুই থাকে না, এই রোগী হচ্ছে ক্যালকেরিয়া কার্ভের রোগী। এলোর হচ্ছে মলের পরে প্রচন্ড দুর্বলতা এবং মলের আগে পেটের যে গুড়গুড়ানি, এটা এতে ছোট শিশুদের একদম আহ রোগী দেখলে আসলে বোঝা যাবে যে সেটা বাইরে থেকেই বোঝা যায় যে তার পেটে গুড়গুড়ানি আওয়াজ হচ্ছে। এলো রোগী, অ্যালোভেরা থেকে যেটা তৈরি হয়। অ্যালো অনেক কার্যকরী হজমের জন্য। ব্যবস্থাপনা, পর্যাপ্ত তরল সরবরাহ। পর্যাপ্ত তরল সরবরাহ আপনি কাকে করবেন? শিশু তো তরল খাবারই খাবে, মাকে খাওয়াতে হবে। স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে হবে, অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। মায়ের খাবার সচেতনতা, মা এমন কিছু খাবে না যেন মশলাযুক্ত খাবার, ঝাল খাবার কিংবা চর্বি জাতীয় খাবার, হ্যাঁ, যেন ডায়রিয়াটা বেড়ে যায়। শিশুর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং ডাক্তারের পরামর্শ নেওয়া অনেক জরুরি। খুব সিরিয়াস হলে তো আহ, ওষুধ খাওয়াতেই হবে, তাই না? এখন আমরা যাব অ্যাসফিক্সিয়া নিউনেটারাম। এটা হচ্ছে শিশুর এমন একটা অবস্থা যখন সে অক্সিজেন পায় না, অক্সিজেনের তার সমস্যা হয়। শিশু জন্মের পরপরই হতে পারে, অক্সিজেনের মাত্রা কমে যাবে রক্তে এবং কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে যাবে। এ কারণে শিশুর যে স্বাভাবিক শারীরিক কার্যক্ষমতা, এগুলোতে সমস্যার সৃষ্টি হবে। এগুলির এই রোগের কি কি কারণ হতে পারে? গর্ভকালীন সমস্যা, যদি গর্ভাবস্থায় মায়ের উচ্চ রক্তচাপ থাকে, ডায়াবেটিস থাকে কিংবা অন্যান্য দীর্ঘস্থায়ী কোনো রোগ থাকে, প্লাসেন্টার কোনো সমস্যা থাকে, কোনো জটিলতা থাকে, যেমন প্লাসেন্টা প্রিভিয়া বা অ্যাব্রাপশন, যে প্লাসেন্টাটা ছিঁড়ে যায়, আমরা পড়েছিলাম। তো এইগুলোর ক্ষেত্রে শিশু দেখা যায় যে জন্মের পর নিঃশ্বাস নিতে পারছে না কিংবা আহ পর্যাপ্ত পরিমাণে নিঃশ্বাস নিতে পারছে না। জন্মকালীন সমস্যা হতে পারে, যেমন খুব বেশি সময় যদি প্রসব প্রক্রিয়াটা চলে, কিংবা মাথাটা যদি আটকে যায় প্রসবের সময়, তাহলে হয় কি শিশুর অক্সিজেনের ঘাটতি হয়ে যায়। কিংবা যদি কর্ডে কোনো কারণে চাপ লাগে,
যে প্লাসেন্টা থেকে যে কর্ডটা নাভি পর্যন্ত এসেছে সেটা দিয়েই তো শিশুর শ্বাস প্রশ্বাস চলে। তো সেটাতে যদি চাপ লেগে থাকে জন্মকালীন সময়, তো সেক্ষেত্রে শিশু জন্মের পর পর যে শ্বাস নেওয়ার প্রক্রিয়াটা এটা বিলম্বিত হতে পারে। এছাড়াও যদি শ্বাসনালীতে কোনো ব্লক থাকে, জন্মের সময় আঘাত হতে পারে কিংবা এছাড়াও কোনো ব্লক থাকতে পারে, তো সে কারণে জন্মের পরপরই নাক মুখ পরিষ্কার করে দেওয়া চিকিৎসকের দায়িত্ব। অবশ্যই শিশু ভূমিষ্ঠ হওয়ার পরপর নাভিটা কাটার আগেই শিশুর নাক মুখ পরিষ্কার করে দিতে হবে। তো কোনো ব্লক থাকলে সেই সময়ই ঠিক হয়ে যায় এবং শিশু শ্বাস নিতে শুরু করে। এর কারণ গুলো আমরা আলোচনা করলাম। এখন আমরা করব যে এর কি কি শ্রেণী বিভাগ আছে। দুইটা শ্রেণী বিভাগ আছে, একটা হচ্ছে মৃদু অ্যাসফিক্সিয়া আর একটা গুরুতর অ্যাসফিক্সিয়া। মৃদুটা যেটা হচ্ছে যে শিশু অনেক দুর্বল থাকবে, ক্লান্ত থাকবে, শ্বাস প্রশ্বাস শুরু হবে কিন্তু অনেক ধীরে ধীরে এবং শিশুর রংটা পরিবর্তন হয়ে যাবে, কিছুটা ফ্যাকাশে হয়ে যাবে, ঠিক আছে। আর যেটা গুরুতর সেক্ষেত্রে শিশু জন্মের পর শ্বাস প্রশ্বাস শুরু করতেই অনেক দেরি হয় এবং অনেক সময় দেখা যায় থাকে না কিংবা খুবই কম থাকে, হার্টবিট খুব কম থাকে। তো এক্ষেত্রে আসলে বিভিন্ন ওষুধ কিংবা ব্যবস্থাপনা সাহায্য নিতে হয়। এরপর আমরা আসবো এর হোমিওপ্যাথিক চিকিৎসা কি কি হতে পারে। এখানে আমরা 5টা ওষুধের নাম এবং কিছু লক্ষণ দিয়েছি। এর চিকিৎসা অ্যাসফিক্সিয়া নিউরোটার্মের চিকিৎসা 2019-এ এসেছে। তো এটা আপনাদের একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন বলা যায়। ওষুধের ক্ষেত্রে আমরা কি কি ব্যবহার করতে পারি? এন্টিমটার্ক। এন্টিমটার্ক হচ্ছে শিশুর বুকে যদি চাপ লেগে থাকে তো শ্বাস প্রশ্বাস নিতে একটা ঘর ঘর আওয়াজ হয়, এন্টিমটার্কের আওয়াজ হয় একটা। ওপিয়াম, যদি একেবারেই শিশুর শ্বাস প্রশ্বাস বন্ধ থাকে, শীতল নীল হয়ে যায়, তাহলে ওপিয়াম। ক্যাম্ফোর, ক্যাম্ফোরেও শিশুর শরীর ঠান্ডা হয়ে যায়, কোনো সাড়া দেয় না, সেক্ষেত্রে ক্যাম্ফোর ব্যবহার করা যায়। কার্বোভেজ, কার্বোভেজের ক্ষেত্রে শিশু অত্যন্ত দুর্বল ভাবে শ্বাস প্রশ্বাস নেবে, অনিয়মিত হবে সেটা। ল্যাকেসিস, ল্যাকেসিসেও শ্বাস প্রশ্বাসের সমস্যা, খুবই দুর্বল ভাবে শ্বাস প্রশ্বাস নেয় কিন্তু শিশু নীল হয়ে যায়, মানে অক্সিজেনের অভাবে এবং কার্বন ডাই অক্সাইডের উপস্থিতিতে শিশু নীল বর্ণ ধারণ করে। এর ব্যবস্থাপনা কি? প্রাথমিক চিকিৎসা শিশুকে দ্রুত পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করতে হবে, অক্সিজেন দিতে হবে, এটাই হলো প্রথম চিকিৎসা। শিশুর শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হবে, উষ্ণ পরিবেশে রাখতে হবে, সাথে সাথে কম্বল কিংবা কোনো কিছুতে টাওয়ালে জড়িয়ে রাখতে হবে। এছাড়াও যদি শ্বাসনালীতে কিছু রয়ে যায় সেটা দ্রুত রিমুভ করতে হবে এবং তারপর শিশুকে সব মানে মাথা থেকে পা পর্যন্ত তাকে পরীক্ষা করে দেখতে হবে যে তার আর কি সমস্যা আছে কিংবা এর কারণটা কি, এতে শ্বাস প্রশ্বাস সে নিতে পারছে না কিংবা হৃদস্পন্দনটা কম হচ্ছে স্বাভাবিকের তুলনায়, এর কারণটা কি, কারণ আবিষ্কার করে সেটা চিকিৎসা দিতে হবে, তাহলে এই অবস্থা ওভারকাম করা সম্ভব। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। আমরা আজকে কি কি পড়লাম? নবজাতক শিশুর যত্ন এবং নবজাতক শিশুর কিছু রোগ, 3টা রোগ সম্পর্কে পড়লাম। জয়ন্তদা, আপনি রেকর্ডিং অফ করতে পারেন। কামরুন নাহার, কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন।